ডব্লিউবিসিএস 2024-এর যে প্রিলিম পরীক্ষার প্রশ্নপত্রগুলো আমরা সলিউশন করছিলাম, প্রশ্নগুলো সলিউশন করছিলাম, সেগুলো সেকেন্ড পার্টে আমরা চলে এসেছি। আমরা 21 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। হু ওয়াজ ফার্স্ট সিলেক্টেড বাই গান্ধীজি ফর হিজ ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ মুভমেন্ট? গান্ধীজি ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলনের জন্য নিম্নলিখিত চারজনের মধ্যে কাকে চুজ করেছিলেন? অপশান এ হচ্ছে জওহরলাল নেহরু, অপশান বি হচ্ছে অচ্যুত পটবর্ধন, অপশান সি হচ্ছে অরুণা আসফ আলী, অপশান ডি হচ্ছে বিনোবা ভাবে। এখানে সঠিক উত্তরটি হবে বিনোবা ভাবে। ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ বা ব্যক্তিগত সত্যাগ্রহ সম্পর্কে আমরা একটু জেনে নিই। ব্যক্তিগত সত্যাগ্রহ 1940 সালে গান্ধীজি শুরু করেছিলেন। এটির প্রধান কারণ ছিল ভারতীয়দের সাথে কথা না বলে, আলোচনা না করে ভারতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করানো হয়েছিল ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা। এরই প্রতিবাদে একটি নন ভায়োলেন্ট মানে অহিংস আন্দোলন গান্ধীজি শুরু করেছিলেন, যেটির নাম ছিল ব্যক্তিগত সত্যাগ্রহ। এটার প্রথম সত্যাগ্রহী ছিলেন বিনোবা ভাবে, দ্বিতীয় সত্যাগ্রহী ছিলেন জওহরলাল নেহরু। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর আগেও পরীক্ষায় এসছে। পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। হুইচ কারেন্সি ইজ নোন অ্যাজ দ্য ভেহিকেল কারেন্সি? চারটি কারেন্সির মধ্যে কোনটিকে ভেহিকেল কারেন্সি বলা হয়? অপশান এ হচ্ছে ইউরো, অপশান বি হচ্ছে ইয়েন, অপশান সি হচ্ছে পাউন্ড, অপশান ডি নান অফ দ্য অ্যাভব। এর উত্তর হচ্ছে নান অফ দ্য অ্যাভব। তাহলে একটু জেনে নিই ভেহিকেল কারেন্সি কাকে বলে। ভেহিকেল কারেন্সি হচ্ছে যে কোনো দেশের কারেন্সি বা মুদ্রা থেকে অন্য কোনো দেশের কারেন্সি বা মুদ্রায় যদি আমরা কনভার্সন করতে যাই, তখন একটি ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী কারেন্সির প্রয়োজন হয়। এটিকেই বলা হয় ভেহিকেল কারেন্সি। এক্ষেত্রে বলা দরকার যে ইউএস ডলার হচ্ছে একটি খুব ভালো ভেহিকেল কারেন্সি। এখানে উদাহরণে ভারতীয় মুদ্রাকে যদি ব্রাজিলিয়ান মুদ্রায় আমরা কনভার্ট করতে চাই, তখন ইউএস ডলারকে প্রয়োজন হয়। এরকমই কোনো দেশের কারেন্সি থেকে অন্য কোনো দেশের কারেন্সিতে যদি আমরা কনভার্ট করতে যাই বিশ্বজুড়ে, তখন ইউএস ডলার কিন্তু খুব ভালো একটি ইন্টারমিডিয়েট কারেন্সি হিসেবে কাজ করে। তো ইউএস ডলার কিন্তু একটি ভেহিকেল কারেন্সি। ইউএস ডলার ওপরের কোনো উত্তরের মধ্যে অপশানের মধ্যে ছিল না, তাই এখানে নান অফ দ্য অ্যাভব উত্তরটি হয়েছে। 23 নম্বর প্রশ্নে চলে যাই। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমেলস ইজ ন্যাচারাল রিজার্ভার অফ নিপা ভাইরাস? এই চারটি জীবজন্তুর মধ্যে কার দেহে নিপা ভাইরাস পাওয়া যায়? ব্যাটস, টার্টলস, মাইগ্রেটরি বার্ডস, হর্সেস। বাদুড়, কচ্ছপ, পরিযায়ী পাখি এবং ঘোড়া। সঠিক উত্তর হচ্ছে বাদুড়। নিপা ভাইরাস হচ্ছে একটা জুনোটিক ভাইরাস। জুনোটিক ভাইরাস মানে যেটি জীবজন্তুর শরীর থেকে মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারে, মানুষের দেহে ছড়াতে পারে, একে জুনোটিক ভাইরাস বলা হয়। এই নিপা ভাইরাস বাদুড়ের দেহে পাওয়া যায়। নিপা একটি রোগ যেটা মহামারীর আকার ধারণ করেছিল এশিয়াটিক কান্ট্রিগুলোতে। 24 নম্বর প্রশ্নে চলে যাই। জিঞ্জার ইজ আ স্টেম বিকজ? জিঞ্জার একটি কাণ্ড, এটা কারণটা কি? চারটে অপশান দেওয়া হয়েছে। এ, ইট গ্রোস হরাইজন্টালি ইন দ্য সয়েল, বি, ইট স্টোরস ফুড মেটেরিয়ালস, সি, অ্যাবসেন্স অফ ক্লোরোফিল, অ্যান্ড ইট হ্যাজ নোটস অ্যান্ড ইন্টারনোটস। এর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে ইট হ্যাজ নোটস অ্যান্ড ইন্টারনোটস, মানে এর পর্ব এবং পর্বমধ্য আছে। তাহলে আদা, জিঞ্জার একটি মাটির তলায় পাওয়া যাওয়া কাণ্ড, যেটাকে রাইজোমও বলে, এবং এটা কিন্তু কোনোভাবেই এটা মূল নয়, রুট নয়। এটার পর্ব এবং পর্বমধ্য আছে, এটি একটি কাণ্ড। তাহলে আদা হচ্ছে একটি কাণ্ড এবং এটাকে রাইজোম বলে। তাহলে অপশান ডি, ইট হ্যাজ নোটস অ্যান্ড ইন্টারনোটস, এটা সঠিক উত্তর। আমরা 25 নম্বর প্রশ্নে চলে যাব। হুইচ ট্রাইবাল লিডার ওয়াজ রিগার্ডেড অ্যাজ অ্যান ইনকার্নেশন অফ গড? ধরতি আবা। ধরতি আবা কোন ট্রাইবাল লিডারকে বলা হতো? এখানে সঠিক উত্তরটি হচ্ছে বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা, যিনি উলগুলান বা মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা। এই উলগুলান বা দ্য গ্রেট টিউমাল্ট, এটা 1899 থেকে 1900 সালে হয়েছিল। এই সময় বিরসা মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন। এটাকে ধরতি আবা, ওনাকে ধরতি আবা বা ফাদার অফ দ্য আর্থ বলা হয়। তাই সঠিক উত্তর হচ্ছে বিরসা মুন্ডা। এরপরে একটি প্রশ্ন আছে। এই প্রশ্নটা বলা হচ্ছে যে আ ক্লার্ক ইজ গিভেন 3 letters রিটেন ইন আ ল্যাঙ্গুয়েজ আননোন টু হার।
She is also given an envelope with address corresponding to each letter written in same language. If the clerk has to put the letters in the envelopes, in how many ways she can do it so that none of the three envelopes has the letter with correct address in it. এখানে বলা হচ্ছে একজন করণিককে তিনটি চিঠি দেয়া হয়েছে, যে তিনটে চিঠি তিনটি আলাদা আলাদা ভাষায় লেখা, এবং এই তিনটে চিঠির কোনো ভাষাই তিনি জানেন না, এবং তার সাথে তিনটি খামও দেয়া হয়েছে। এই তিনটি খামও সেই আলাদা আলাদা তিনটে ভাষাতেই লেখা, কোনো লেখাই তিনি পড়তে পারেন না। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে তিনি কত উপায়ে ওই খাম আর চিঠিগুলোকে সাজাতে পারেন, মানে চিঠিগুলোকে খামের মধ্যে রাখতে পারেন যাতে তিনটে চিঠি ভুল খামে ঢোকানো যায়। তো এটি একটি পারমুটেশন কম্বিনেশনের প্রশ্ন। এর সঠিক উত্তরটি এই চারটি অপশান 1, 2, 3 এবং 6-এর মধ্যে আনসারটি হবে 2। আমরা একটু দেখে নেব এটি কিভাবে এই উত্তরে আমরা আসতে পারলাম। এখানে আমরা একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, যে ধরে নিচ্ছি যে তিনটে লেটার যেটা আলাদা আলাদা ভাষায় লেখা আছে সেটা হচ্ছে ABC, আর তিনটে এনভেলাপ হচ্ছে ক্যাপিটাল ABC। তাহলে আমরা যদি এনভেলাপগুলোকে পরপর সাজিয়ে নিই ABC করে, তাহলে পসিবল 6টা আউটকামে আমরা লেটারগুলোকে সাজাতে পারি। স্মল ABC, স্মল BCA, স্মল CAB, স্মল BAC, স্মল CBA, স্মল ACB। এই ফ্যাক্টোরিয়াল 3 বা 6টা উপায় এই লেটারগুলোকে খামের সাথে সাথে আমরা সাজাতে পারি। এখন একটু দেখে নেওয়া দরকার এই 6টা কম্বিনেশনের মধ্যে কম্বিনেশন 2 এবং 3-এর দিকে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে এই কম্বিনেশন 2 এবং 3-এ কিন্তু যে লেটারগুলোকে খামের সাথে রাখা যেতে পারে, সেখানে কোনো ক্ষেত্রেই সঠিক লেটারটি সঠিক খামে যাচ্ছে না। আর একটু ব্যাখ্যা করে যদি বলা যায় যে অপশান যদি ক্যাপিটাল A খাম হয়, তাহলে 2 নম্বর কম্বিনেশনটার দিকে লক্ষ্য করব। ক্যাপিটাল A যদি খাম হয় তাহলে তার সেখানে B লেটারটি গেল, ক্যাপিটাল B যদি খাম হয় তাহলে সেখানে C লেটারটি গেল, স্মল C লেটারটি গেল, এবং ক্যাপিটাল C যদি খাম হয় তাহলে স্মল A লেটারটি গেল। একইভাবে 3 নম্বর কম্বিনেশন যদি আমরা দেখি, সেখানেও CAB কোনো ক্ষেত্রেই সঠিক খামে সঠিক চিঠিটা গেল না। এই দুটি কম্বিনেশনেই একমাত্র লেটারগুলোকে খামের সাথে সাজানো যেতে পারে যেখানে ভুল, মানে পুরো তিনটি চিঠি ভুলভাবে খামের সাথে রাখা যেতে পারে। তাই অপশান হচ্ছে দুটি কম্বিনেশন, আনসার হচ্ছে B2। আমরা 27 নম্বর প্রশ্নে চলে যাব। দ্য অ্যাভারেজ মার্কস অবটেন্ড বাই দ্য বয়েজ অ্যান্ড গার্লস ইন আ ক্লাস আর 52 অ্যান্ড 42 রেসপেক্টিভলি। তাহলে ছেলেরা এবং মেয়েরা একটি ক্লাসে গড় নাম্বার পেয়েছে 52 এবং 42, মানে ছেলেদের গড় নাম্বার 52, মেয়েদের গড় নাম্বার 42। ইফ দ্য অ্যাভারেজ মার্কস অফ অল স্টুডেন্টস ইন দ্যাট ক্লাস ইজ 50, কিন্তু ছেলে মেয়ে একত্রিত করলে তাদের গড় নম্বর হয় 50, দেন দ্য পার্সেন্টেজ অফ বয়েজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তাহলে সেই ক্লাসে কতগুলি সেই ক্লাসে কত পার্সেন্ট ছেলে প্রেজেন্ট আছে বা উপস্থিত আছে সেটা জানতে চেয়েছে। এটি একটি সহজভাবে একটি রুলের মাধ্যমে করা যেতে পারে, যেটাকে অ্যালিগেশন বলা হয়। আমরা দেখে নেব পরের স্লাইডে অ্যালিগেশনের দ্বারা কীভাবে এর উত্তরটা আমরা বার করলাম। 4টে অপশান আছে, 40%, 50%, 80%, আর কান্ট বি ডিটারমাইন্ড ফ্রম অ্যাবোভ ডাটা। এখানে সঠিক উত্তর হবে অপশান সি, 80%। আমরা একটু এক্সপ্লেনেশনটা দেখে নিই। অ্যালিগেশনের মাধ্যমে আমরা দেখে নিচ্ছি বয়েজদের মানে অ্যালিগেশন এইভাবেই লিখতে হয়, বয়েজদের আর গার্লসদের অ্যাভারেজ মার্কসগুলো আমরা 52, 42 এইভাবে লিখলাম, এবং মিডিলে 50 যেটা অ্যাভারেজ মার্কস অফ অল স্টুডেন্টস, এটাকে নোট এখানে লিখলাম। এখন 50 থেকে 52 বাদ গেলে এদিকে আসছে 2, এবং 50 থেকে 42 বাদ গেলে এদিকে আসছে 8। এই রেশিওতে আমরা যদি দেখে নিই 8:2 হচ্ছে রেশিও। এইভাবেই অ্যালিগেশনের রেশিও বার করতে হয়, এবং 8:2 মানে 4:1। তাহলে এখানে 4:1 যদি হয়, আমরা অনুপাতের নিয়ম অনুযায়ী জানি 4:1কে 100% দিয়ে যদি আমরা রেশিও করে দেখি তাহলে 80% হচ্ছে আনসার হয়। এবং 80%টা মানে 4-4-এর দিকটা যেহেতু হচ্ছে অ্যালিগেশনের রুলের দিকটা হচ্ছে 8 বা 4-এর দিকটা হচ্ছে, তাহলে 80%টা হচ্ছে বয়েজদের দিকে যাচ্ছে, তাহলে বয়েজ আছে 80%। এভাবেই অ্যালিগেশন ব্যবহার করে খুব সহজেই উত্তরটা বার করা যায়।
পরের প্রশ্নটায় চলে যাই, 28 নম্বর প্রশ্ন। দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম টিম 1946, যে অন্তর্বর্তী সরকার 1946 সালে গঠন করা হয়েছিল স্বাধীনতার আগে, তার ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। আমরা একটু ইন্টারিম গভর্নমেন্টের সম্পর্কে দেখে নিই। ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 সালের। ক্যাবিনেট মিশন প্ল্যানের দৌলতে এটা তৈরি হয়েছিল এবং তখনকার ভাইসরয় ছিলেন লর্ড ওয়েভেল, এবং এখানকার যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি ছিলেন জওহরলাল নেহেরু। মুসলিম লীগ পরে এটা জয়েন করে। প্রশ্ন নম্বর 29, দ্য স্ক্রিপ্ট অফ সাঁওতাল ল্যাঙ্গুয়েজ ইজ, সাঁওতাল ল্যাঙ্গুয়েজের স্ক্রিপ্ট কী কোনটি? 4টে অপশান আছে, তিরহুত্তা, দেবনাগরী, অলচিকি এবং চিশল। এখানে সঠিক উত্তর হচ্ছে অলচিকি। সাঁওতাল ল্যাঙ্গুয়েজের স্ক্রিপ্ট হচ্ছে অলচিকি। এই অলচিকি রঘুনাথ মুর্মু 1925 সালে তিনি আবিষ্কার করেছিলেন উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে। এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 30 নম্বর প্রশ্নে চলে যাব। দ্য ডিফারেন্স বিটুইন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যান্ড নেট ডোমেস্টিক প্রোডাক্ট, এটাও একটি ইকোনমিক্সের কনসেপচুয়াল প্রশ্ন। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি আর নেট ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে ডিফারেন্সটা কী আছে? এখানে 4টে অপশান আছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হবে ডেপ্রিসিয়েশন। আমরা একটু জেনে নিই যে মানে জিডিপি কী জিনিস, এনডিপি কী জিনিস এবং এখানে ডেপ্রিসিয়েশন কী, ফর্মুলাটা একটু দেখে নিই। জিডিপি হচ্ছে ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন আ কান্ট্রিজ বর্ডার্স ইন 1 ইয়ার। তাহলে একটি দেশের বাউন্ডারির মধ্যে সেখানকার গুডস এবং মানে প্রোডাক্টস এবং সার্ভিসেস এই সব কিছুর যদি আমি টাকার ভ্যালুতে ক্যালকুলেশন করি একটা বছরে, সেটাকে জিডিপি বলা হয়। এবং এনডিপি হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন মানে ওয়্যার অ্যান্ড টিয়ার, এটাকে যদি বাদ দিতে পারি তাহলে হবে এনডিপি। তাহলে আমরা একটু দেখে নিই একটু সহজ উদাহরণের মাধ্যমে। ধরে নিচ্ছি একটি ফ্যাক্টরি যেটার সারা বছরের যদি গুডস এবং সার্ভিসেস প্রোডাক্টসের যেটার ওর্থ রুপিস মানে সেটা যদি টাকায় কনভার্ট করা যায় সারা বছরের গুডস এবং সার্ভিসটাকে, সেটা যদি 100 কোটি টাকা হয় এক বছরে, এবং তার মেশিনের ওয়্যার আউট হয় 10 কোটি টাকা, মানে মেশিন চালানোর পর মেশিন ভেঙে যেতে পারে, মেশিন কর্মক্ষমতা হারাতে পারে, এফিসিয়েন্সি কমে যেতে পারে, সেটা যদি 10 কোটি টাকা হয় তাহলে সেখানে জিডিপি কিন্তু আছে 100 কোটি টাকাই হবে, কিন্তু এনডিপিটা হবে 90 কোটি টাকা। কীভাবে 90 কোটি টাকা পেলাম? আমরা 100 কোটি থেকে 10 কোটি বাদ দিয়ে 90 কোটি টাকা পেলাম। তাহলে নেট ডোমেস্টিক প্রোডাক্ট বা এনডিপি মানে জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশন অর্থ কী? যে কোনো যে যন্ত্রপাতিগুলো আমরা প্রোডাকশানের জন্য ব্যবহার করি সেই যন্ত্রপাতিগুলো খারাপ হওয়া বা তার এফিসিয়েন্সি কমে যাওয়া, এটাকেই ডেপ্রিসিয়েশন হিসেবে বলা হয়। তাহলে জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন ইকুয়ালস এনডিপি। তাহলে সঠিক উত্তর সি, ডেপ্রিসিয়েশন। প্রশ্ন নম্বর 31, জারোয়াজ লিভ ইন। জারোয়া একটা ট্রাইবাল জাতি, একটি ট্রাইবাল জাতি। এটা কোথায় থাকে? এখানে অপশান এ আন্দামান, অপশান বি মাজুলি, অপশান সি সাগর, অপশান ডি লাক্ষাদ্বীপ। সঠিক উত্তর আন্দামান। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জারোয়ারা কিন্তু একটা নোম্যাডিক হান্টার গ্যাদারার ট্রাইব, মানে এরা ইতস্তত ঘুরে বেড়ায়, যাযাবর জাতি, যারা শিকার করে। এরা সাউথ এবং মিডিল আন্দামানেই থাকে। তো জারোয়া মানেই আন্দামানে থাকে, এটা আমাদের জানতে হবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 32 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট। 4টে গাড়ির কথা বলা আছে, কার, বাইসাইকেল, বাস এবং ট্রেন। তার মধ্যে ডিফারেন্ট কোনটা বলা হয়েছে? একটু ট্রিকি প্রশ্ন। এর সঠিক উত্তর যেটা পিএসসি বলছে বাইসাইকেল। কেন বাইসাইকেল? তার কারণ হচ্ছে বাইসাইকেলের কোনো ইঞ্জিন সেট আপ নেই, কোনো ডিজেল ইঞ্জিন বা ইলেকট্রিক কোনো ইঞ্জিন কোনো সেট আপ নেই। বাইসাইকেলটা সম্পূর্ণ মেকানিক্যাল। বাইসাইকেল ছাড়া বাকি যে তিনটি আছে, কার, বাস এবং ট্রেন, এগুলো প্রত্যেকটাতেই কোনো না কোনো ফুয়েল ইঞ্জিন বা ইলেকট্রিক ইঞ্জিন আছে যেটা গাড়িটাকে ড্রাইভ করায়, কিন্তু বাইসাইকেল হচ্ছে কমপ্লিটলি মেকানিক্যাল। তাই বাইসাইকেল হচ্ছে আনসার। প্রশ্ন নম্বর 33, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্স্যুরেন্সেস ইজ রিলেটেড টু লস অফ ওয়েলথ। সম্পত্তির ক্ষয়ক্ষতির জন্য কোন ইন্স্যুরেন্সকে ব্যবহার করা হয়? 4টে অপশান দেওয়া আছে, লাইফ ইন্স্যুরেন্স, বি জেনারেল ইন্স্যুরেন্স, সি ক্রপ ইন্স্যুরেন্স এবং 4 হচ্ছে সোশ্যাল ইন্স্যুরেন্স। এটার অবভিয়াস উত্তর হচ্ছে
জেনারেল ইন্স্যুরেন্স, আমরা জেনারেল ইন্স্যুরেন্স কিসের জন্য করি? কোনো ওয়েলথ, কোনো প্রপার্টির জন্য করতে পারি, কোনো বাড়ি, গাড়ি বা জুয়েলারি, এগুলোর জন্যই আমরা জেনারেল ইন্স্যুরেন্স করি। লাইফ ইন্স্যুরেন্স করি আমরা নিজেদের জন্য, এবং ক্রপ ইন্স্যুরেন্স অবশ্যই ফসলের জন্য করা হয়। কিন্তু একমাত্র জেনারেল ইন্স্যুরেন্সটাই হচ্ছে যে বাড়ি, গাড়ি বা কোনো দামি জিনিস মানে গয়নাগাটি, তার জন্যই জেনারেল ইন্স্যুরেন্স করা হয়। 34 নম্বর, এরপরে আবার একটা অঙ্কের প্রশ্ন আছে। A body covers half the distance with a speed of 20 meter second per second and other half with 30 meter per second. The average speed of the body during the whole journey. তাহলে বলছে একটি বডি মানে একটি কোনো অবজেক্ট, সেটি অর্ধেক ডিস্টেন্স কভার করছে যে স্পিডে, সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এবং আদার হাফটা সে বাকি অর্ধেকটা করছে 30 মিটার পার সেকেন্ড। এই দুটো আলাদা আলাদা স্পিডে সে টোটাল দূরত্বটা কমপ্লিট করছে। তাহলে বলছে অ্যাভারেজ স্পিড বা গড় বেগ এই বডিটার বা এই অবজেক্টটার কত, এটা জিজ্ঞাসা করেছে। 4টে অপশান আছে, তো সঠিক উত্তর হচ্ছে 24 মিটার পার সেকেন্ড। আমরা একটু দেখে নিই 24 মিটার পার সেকেন্ড কীভাবে হলো। এখানে একটি ফর্মুলা দেওয়া হয়েছে, যে এখানে গড় গতিবেগের ফর্মুলাটা খুব সিম্পল একটা ফর্মুলা, 2v1 ইন্টু v2 বাই v1 প্লাস v2। v1 হচ্ছে প্রথম বেগটা, v2 হচ্ছে দ্বিতীয় বেগটা। তাহলে আমরা যদি এখানে v1 ও v2-র জায়গায় 20 এবং 30 যথাক্রমে বসিয়ে দিই, তাহলে এখানে উত্তর পাই 24 মিটার পার সেকেন্ড। এইভাবেই গড় বেগ বা অ্যাভারেজ স্পিড বার করা হয়। এবার একটি ইতিহাসের প্রশ্ন আছে, হুইচ অফ দ্য বিলো মেনশনড ইন্দো গ্রিক রুলার ইস্যুড কয়েন্স বিয়ারিং দ্য ফিগার্স অফ কৃষ্ণা অ্যান্ড বলরামা। তাহলে ইন্দো গ্রিক রাজা বা শাসক যিনি কৃষ্ণ এবং বলরাম মুদ্রিত কয়েন তিনি চালু করেছিলেন, এটি কোন ইন্দো গ্রিক রাজার কথা বলা হচ্ছে? 4টে অপশান আছে, মিনান্দার, অ্যাগাথোক্লেস, হেলিওক্লেস এবং আর্কিবিয়াস। সঠিক উত্তর হচ্ছে অ্যাগাথোক্লেস। ইনি কৃষ্ণ এবং বলরামের ছবি মুদ্রিত করা মুদ্রা প্রচলন করেছিলেন, মানে তার মুদ্রায় কৃষ্ণ এবং বলরামের ছবি ছিল। এটি গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন। 36 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। দ্য অ্যানার্কিক্যাল অ্যান্ড রিভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট ওয়াজ পপুলারলি নোন অ্যাজ। এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একই প্রশ্ন বারবার করে ঘুরিয়ে আসে। অ্যানার্কিক্যাল এবং রিভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট মানে তার পপুলার নাম কী ছিল, তার যে নামে সবথেকে বেশি পরিচিত ছিল কোন নামটা ছিল? এটির সঠিক উত্তর হচ্ছে রাওলাট অ্যাক্ট। বাকি অপশানগুলো পড়ছি না, রাওলাট অ্যাক্ট হচ্ছে সঠিক উত্তর। রাওলাট অ্যাক্ট 1919, এটা একটা ব্রিটিশ গভর্নমেন্টের একটা খুব ব্ল্যাক অ্যাক্ট নামে পরিচিত ছিল। এটা উইদাউট ট্রায়াল যে কাউকে, সন্দেহভাজন কাউকেই ইমপ্রিজন করা যেত। এটি একটি খুবই বিতর্কমূলক আইন ছিল, যেটা নিয়ে পরবর্তীকালে জালিয়ানওয়ালাবাগ ঘটনাটি ঘটে, যেটার প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগে মানুষ জড়ো হয়েছিলেন এবং তারপরে সেই ম্যাসাকার ঘটে। তো এই রাওলাট অ্যাক্ট, যেটি 1919 সালে পাস হয়েছিল, এটির সাথে জড়িত ইতিহাসের অনেক ঘটনা আছে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আসল নামটি ছিল দ্য অ্যানার্কিক্যাল অ্যান্ড রিভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট। সঠিক উত্তর তাহলে 36 নম্বর প্রশ্ন হচ্ছে রাওলাট অ্যাক্ট। 37 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ প্রবলেম অফ আনঅর্গানাইজ সেক্টর। আনঅর্গানাইজ সেক্টরের মধ্যে কোনটা প্রবলেম নয়? নিম্নলিখিত 4টি অপশনের মধ্যে আনঅর্গানাইজ সেক্টরে কোনটি প্রবলেম নয়? লো প্রোডাক্টিভিটি, হাই ট্যাক্সেশন, লো টেকনোলজি, লো ওয়েজেস। এখানে জেনে নিই আনঅর্গানাইজ সেক্টরটা কী জিনিস, মানে এটি কাদের বলা হয়। এটা হচ্ছে জব উইদাউট ফর্মাল রেজিস্ট্রেশন, জব সিকিউরিটি আর এমপ্লয়ি বেনিফিটস। কাদের বলা হয়? স্ট্রিট ভেন্ডার, মানে যারা রাস্তায় জিনিসপত্র বিক্রি করেন, যারা আমাদের এখানে ডোমেস্টিক ওয়ার্কার আছেন, বাড়িতে যারা রান্না করেন, বাড়িতে যারা কাজ করেন, আমাদের এগ্রিকালচারাল লেবার হতে পারে, যারা মাঠে ঘাটে কাজ করেন, যারা কৃষক হতে পারেন, এবং কনস্ট্রাকশন ওয়ার্কার হতে পারেন, যারা বাড়িঘর তৈরির কাজ করেন, কনস্ট্রাকশন মিস্ত্রির কাজ করেন, রিক্সা টানেন বা অটো চালান, ছোটো ছোটো দোকান চালান, স্মল শপ ওয়ার্কার, ডেলি ওয়েজ লেবারার, এরা সব আনঅর্গানাইজ সেক্টরের মধ্যে পড়েন। তা আনঅর্গানাইজ সেক্টর ভারতবর্ষের একটা অনেকটাই সার্ভিসের অনেকটা জায়গা জুড়েই আছে আনঅর্গানাইজ সেক্টর। তো এদের মধ্যে এই 4টি অপশানের মধ্যে আনঅর্গানাইজ সেক্টরে কোনটি প্রবলেম নয়? এটা হচ্ছে হাই ট্যাক্সেশন, কারণ এনারা কেউই হাই ট্যাক্সেশনের আওতায় পড়েন না। তো এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশান বি, হাই ট্যাক্সেশন।
38 নম্বর প্রশ্নে চলে যাব। হু অ্যামং দ্য ফলোয়িং প্রেজেন্টেড দ্য ফেমাস কোহিনুর ডায়মন্ড টু এম্পারার শাহজাহান? সম্রাট শাহজাহানকে কোহিনুর হীরা, বিখ্যাত কোহিনুর হীরা কে দিয়েছিলেন? সঠিক 4টি অপশান আছে, মুরাদ, মীর জুমলা, আওরঙ্গজেব, দারা শিকোহ। সঠিক উত্তর হচ্ছে মীর জুমলা। 39, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভূগোলের প্রশ্ন। টোটো আ প্রাইমেটিভ ট্রাইবাল গ্রুপ ইজ ফাউন্ডেড ইন? টোটো উপজাতি কোথায় পাওয়া যায়, দেখতে পাওয়া যায়? এটা সঠিক উত্তর কিন্তু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। এটা পশ্চিমবঙ্গের মধ্যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, তাতেই টোটো উপজাতিকে দেখতে পাওয়া যায়। এটা অনেকবার এই প্রশ্নটি পরীক্ষায় এসছে। 40 নম্বর প্রশ্নে চলে যাব। হুইচ রুলার অর্ডার দ্য কনস্ট্রাকশন অফ রয়্যাল রোড ফ্রম ইস্ট বেঙ্গল টু পেশোয়ার, অলসো নোন অ্যাজ সড়ক ই আজম? এই প্রশ্নটিও ঘুরিয়ে ঘুরিয়ে বারবার আসে ইতিহাসে, এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সড়ক ই আজম যেটা ইস্ট বেঙ্গল থেকে পেশোয়ার অবধি আছে, এইটা কে বানিয়েছিলেন বা কে অর্ডার দিয়েছিলেন কনস্ট্রাকশনের জন্য? এই সড়ক ই আজমের অর্ডার দিয়েছিলেন কিন্তু শের শাহ। 4টে অপশান, হুমায়ুন, শের শাহ, আকবর এবং জাহাঙ্গীর। সঠিক উত্তর হচ্ছে শের শাহ। শের শাহ কিন্তু এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, সড়ক ই আজম, এটা কনস্ট্রাকশন করার অর্ডার দিয়েছিলেন।